গল্প গল্প একটু অন্যরকম। লেখায় শিকিব হাসান। আল্লাহর কসম লাগে তোমরা আমাকে ছেড়ে দাও। আমার এত বড় সর্বনাশ তোমরা করো না। আমি সমাজে মুখ দেখাতে পারবো না। তানহা চিৎকার রুমে বাইরে যেতে পারল না। ছেলেগুলো ওর সারা শরীর ছিঁড়ে খেতে লাগলো। সেদিন সারা রাত তানহার উপর চলে শারীরিক অত্যাচার। ওর শরীরের অনেক জায়গায় আঁচড়ের দাগ, আঁচড় লাগার ফলে সেখান দিয়ে অনেক রক্ত পড়েছে। অনেক চিৎকার করেছিল, কিন্তু কোনো লাভ হয়নি তাতে। ছেলেগুলা তানহাকে সারা রাত ধর্ষণ করার পরদিন সকালে তাকে রাস্তায় ফেলে দিয়ে যায়। তানহার আগের দিনের মতোই বোরকা পরা ছিল। ছেলেগুলো ধর্ষণ করে আবার বোরকা পরিয়ে দিয়েছে। তানহার শরীরের কোনো অংশ দেখা যাচ্ছিল না, শুধু হাত আর পা ছাড়া। অনেক লোক বলছে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে। আবার অনেকে বলছে পর্দা করলেই যে ভালো মানুষ সাজা যায় এমনটা নয়। পর্দার মাঝে বেশি শয়তানি ভরা থাকে। কেউ বলছে আরে কোনো বেশ্যা হবে হয়তো। রাতের বেলায় কাজ করেছে, হয়তো লোকগুলো টাকা দেওয়ার বদলে এখানে ফেলে দিয়ে গেছে। তানহার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। কান্না করছিল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। তানহার গায়ে উঠে দাঁড়ানোর মতো শক্তি নেই, থাকলে হয়তো আত্মহত্যা করে নিত। কারণ এসব লোকদের কথা তার সহ্য হচ্ছিল না। এই সমাজের লোকজন এমন কেন? ধর্ষণ হওয়া মেয়েটিকে কেন দোষ দেওয়া হয়? ছেলেটিকে কেন নয়? দোষ ছেলেটাই করে। অবশেষে কিছু লোকজন তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। ওর পরিবার ওকে হাসপাতালে দেখতে আসে। তানহার বাবা এই মেয়েকে নিয়ে আমি এখন কি করব? সমাজে মুখ দেখাবো কি করে? রাস্তা দিয়ে হাঁটতে গেলে বলবি ওই দেখ, ধর্ষিতার বাবা যাচ্ছে। এর থেকে তুই মরে যা, আমাদের শান্তিতে বাঁচতে দে। তানহার চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে। নিজের বাবাও তাকে মরে যেতে বলছে। তানহা মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল সে আত্মহত্যা করবে। কিন্তু এই অবস্থায় বিছানা থেকেই তো সে উঠতে পারছে, আবার আত্মহত্যা করবে কিভাবে? তবে সুস্থ হলে করে নেবে আত্মহত্যা। কিন্তু আত্মহত্যা যে মহাপাপ। তানহার মা অনেক বুঝিয়েছিল ওর বাবাকে, কিন্তু তিনি একটা কথাই বলল, এই মেয়েকে আমার বাড়িতে জায়গা দিতে পারবো না। ও কোথায় থাকবে সেটা আমি জানি না। হয় ও মরে যাক, আর নয়তো কোথাও চলে যাক। তানহা ঠিক বলেছ বাবা, আমি মরেই যাব। তোমরা এখান থেকে চলে যাও, আমাকে একা থাকতে দাও। তোমাকে নিজের বাবা ভাবতেও ঘৃণা হচ্ছে আমার। দয়া করে তোমরা এখান থেকে চলে যাও। তোমাদের দেখতে ইচ্ছে করছে না। তানহার বাবা কেবিন থেকে বেরিয়ে গেল। ওর মা মুখে কাপড় জড়িয়ে কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে যায়। তানহার শরীরে এখন রোগীদের ড্রেস, কোনো হিজাব বা বোরকা নেই। তানহা পৃথিবীতে কেউ কারো না। নিজের বাবা মাও আমাকে ছেড়ে গেল। আল্লাহ কি দোষ করেছিলাম আমি যে তুমি এত বড় শাস্তি আমায় দিলে? কেন আল্লাহ কেন? কোনোদিন কোনো ছেলেদের সাথে কথা বলিনি, নিজের শরীর বোরকা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে কোনো ছেলে আমাকে দেখতে না পায়। 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা করেছি, তোমার সব আদেশ মেনে চলেছি। তাহলে কেন আল্লাহ আমার এত বড় সর্বনাশ হলো? তানহার অনেক বান্ধবী এসেছিল তাকে হাসপাতালে দেখতে। ওর বান্ধবীরা ওকে কি বলে সান্ত্বনা দেবে ভেবে পাচ্ছিল না। এভাবে কয়েকদিন কেটে গেল। তানহা এখন কিছুটা সুস্থ। আজ হাসপাতাল থেকে রিলিজ করে দিয়েছে। হাসপাতালে যাবতীয় খরচ ওর বাবা দিয়েছে। এখন ও কোথায় যাবে ভেবে পাচ্ছে না। ও খুব ভালো করেই জানে ওর বাবা ওকে বাসায় নেবেন না। তানহা মা, তোমাকে একটা বোরকা আনতে বলেছিলাম, এনেছো? তানহার মা এনেছি, কিন্তু বোরকা দিয়ে কি করবি? বোরকা দিয়ে যা ঢেকে রাখবি তা তো সবই শেষ। তানহা হুম শেষ, তবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর পথেই চলব। পৃথিবীতে শান্তি পেলামই না, যদি কবরে গিয়ে একটু শান্তিতে থাকতে পারি। তানহা বোরকাটা পরে নিল। দুটো চোখ ছাড়া শরীরের আর কোনো অংশ দেখা যাচ্ছে না। তানহার চোখ দুটোয় মায়া আছে বলতে হবে। তানহার মা, কোথায় যাবি এখন? থাকবি কোথায়? তানহা দুচোখ যেদিক যায় সেদিকে চলে যাব। যদি বেঁচে থাকি আবার দেখা হবে। আমি আসি, ভালো থেকো তোমরা। আর পারলে তোমাদের পাপি মেয়েকে ক্ষমা করে দিও। আমার জন্য অনেক কষ্ট করেছো। তানহার মা, এই টাকাগুলো নিয়ে নে, তোর কাজে আসবে। আর শোন, কোনোভাবে নিজের ক্ষতি করিস না। আমার কসম লাগে,
যদি তুই নিজের ক্ষতি করিস তাহলে সেদিনই আমার জীবনের শেষ দিন হবে। তানহা আত্মহত্যা মহাপাপ। এটা কখনো করব না, ভয় পেও না। তোমার টাকা আমার লাগবে না, আসি। তানহা হাসপাতাল থেকে বেরিয়ে যায়। রাত তখন 10টা বাজে হয়তো। তানহার মা হাসপাতালে বসেই কান্না করতে লাগলো। মেয়ের এমন কষ্ট তাকে দেখতে হবে এটা কখনো ভাবেনি। তানহার একটা ভাই আছে, সে লন্ডন থাকে। ওর নাম আহাদ। তানহার কথা আহাদকে বলেনি বাসার কেউ। জান্নাত রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। তার গন্তব্য কোথায় গিয়ে শেষ হবে সেটা জানা নেই। শুধু হেঁটেই চলেছে। একটা ব্রিজের সামনে এসে দাঁড়ায়। নিচ দিয়ে নদীর পানি চলে যাচ্ছিল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পানির কোলাহল দেখছিল ও। রাত আনুমানিক 2টা হবে হয়তো। নিজের অতীতের দিনগুলোর কথা ভেবে খুব কান্না পাচ্ছিল ওর। কতই না সুন্দর ছিল ওর জীবনটা, কিন্তু হঠাৎ করে ওর জীবনটা এভাবে থেমে যাবে ভাবতে পারেনি। কি ছিল না ওর জীবনে? সুন্দর একটি পরিবার, যেখানে বাবা মা আর ভাইকে নিয়ে খুব সুখী কেটে যাচ্ছিল ওর জীবন। তবে ও এখনো আশা হারায়নি। আল্লাহর প্রতি এখনো বিশ্বাস রেখেছে। তানহা বিশ্বাস করে সুখের পরে দুঃখ আসে, আবার দুঃখের পরেই সুখ আসে। তানহা ভাবনায় মেতেছিল। ওর আশেপাশে কি হচ্ছে সেটার দিকে ওর কোনো খেয়াল নেই। পাশ দিয়ে প্রচুর গতিতে গাড়ি যাচ্ছিল। তানহার মনে পড়ে যায় সেই চিরচেনা মুখটা। কতই না ভালোবেসেছিল সেই ছেলেটি তাকে। কিন্তু তানহা বারবার ছেলেটিকে ফিরিয়ে দিয়েছিল। ছেলেটা সব দিকেই ভালো ছিল। কিন্তু জান্নাত আল্লাহকে ভয় পেত, তাই সে কোনো প্রেমে জড়াতে চায়নি। বিয়ের পরে স্বামীকেই ভালোবাসবে এটা ভেবেছিল। কিন্তু তার সে আশাটা আর পূরণ হলো না। ছেলেটা এখন কি করে তানহার সেটা জানা নেই। তবে এতটুকু জানে ছেলেটা বিদেশে আছে। তার সামনে আর কোনোদিন আসবে না বলে প্রতিজ্ঞা করে বিদেশে চলে যায়। ছেলেটা ওকে পাগলের মতো ভালোবাসতো। এতটাই ভালোবাসতো যে তানহার খুশির জন্য সে দেশ ছাড়ে। হঠাৎ কিছু ছেলে এসে সেখানে দাঁড়ায়। এত রাতে এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? তানহা চমকে ওঠে। আবার কোন বিপদ? সেই ছেলেগুলোর মতো তারাও কি তাকে ধর্ষণ করার জন্য তুলে নিয়ে যাবে নাকি? নিহাত, ভয় পাবেন না, আমি কোনো সন্ত্রাসী নই। একা একা দাঁড়িয়েছেন, তার উপর আবার এত রাতে একা একটি মেয়ে। তাই ভাবলাম হয়তো কোনো বিপদে পড়েছেন। তানহা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। টপ টপ করে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে সেদিন রাতে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা ভেবে চোখে জল ফেলতে লাগলো। নিহাদ, আমি যদি ভুল না বলে থাকি তাহলে আপনি কান্না করছেন? কি হয়েছে জানতে পারি কি? তানহা, আপনি প্লিজ এখান থেকে চলে যান, আপনার সাথে কথা বলার কোনো ইচ্ছা আমার নেই। কাঁপা কাঁপা গলায়। নিহাদ, আপনি হয়তো আমাকে খারাপ ভেবে এখনো ভয় পাচ্ছেন। আমাকে বিশ্বাস করতে পারুন, আমি কোনো খারাপ ছেলে নই। মেয়েদের যথেষ্ট সম্মান করা শিখিয়েছে আমার পরিবার। সো প্লিজ ভয় না পেয়ে বন্ধু ভেবে আপনার সমস্যার কথাটা জানাতে পারেন। তানহাকে বলবো আপনাকে যে আমি একজন ধর্ষিতা মেয়ে। আমার পরিবার আমাকে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে তাদের সম্মানের কথা ভেবে। আমি অভাগী সেটা বলবো? ধর্ষিতা মেয়ে কথাটি শুনে নিহাদের মনে কেমন একটা অনুভব হলো। এমন একজন পর্দাশীল মেয়েকে ধর্ষণ কেউ কেন করবে? আমরা কোন সমাজে বাস করি, যেখানে একজন পর্দাশীল বা ছোট্ট শিশুকে ছাড়ি না ধর্ষণ করতে? ধর্ষণ যারা করে তারা আসলেই কি কোনো মানুষ, নাকি মানুষের ন্যায় কুকুর? নিহাদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাগুলো ভাবতে লাগলো। তানহা অন্যদিক ঘুরে চোখের পানি ফেলতে ব্যস্ত হয়ে পড়ল। নিহাদ, আমার সাথে আমার বাসায় যাবেন? নিহাদের মুখে এমন কথা শুনে তানহা ভয় পেয়ে যায়। কারণ তাকে কি বাসায় নিয়ে ছেলেটি ধর্ষণ করবে নাকি? তানহা ভয় পেয়ে যায়। নিহাদ, আমি জানি এমন কথা শুনে ভয় পেয়েছেন হয়তো। ভয় পাবেন না। আমার বাসায় আমার মা, বাবা এবং ছোট একটি ভাই আছে। নিজের বাসা থেকে তো তাড়িয়ে দিয়েছে, কোথায় যাবেন সেটাও হয়তো ঠিক নেই। তাই বলছি আমার সাথে চলুন। আমার পরিবারের সাথে আপনি থাকবেন। তানহা, লাগবে না ধন্যবাদ। আপনি চলে যান এখান থেকে প্লিজ। নিহাদের থেকে ভয় এখনো কাটেনি ওর। নিহাদ, বিশ্বাস করতে পারছেন না আমাকে তাই তো? ওকে দাঁড়ান, আমি আমার মাকে ফোন করে আপনার ভয়টা কাটিয়ে দিচ্ছি।
নিহাদ নিজের মায়ের ফোনে কল করলো। নিহাদ ফোনের স্পিকার অন করে দিল, যাতে তানহাও শুনতে পারে নিহাদের মা কি বলে। হ্যাঁ মা। নিহাদের মা, কিরে কই তুই? এত রাত হয়ে গেছে এখনো বাসায় আসলি না যে? কোনো সমস্যা হয়েছে কি? নিহাদ, না মা, তেমন কিছু হয়নি। বন্ধুর বিয়ে, বাড়ি থেকে বের হতে দেরি হয়ে যায়, তাই এখনো বাসাতে যেতে পারিনি। একটা কথা ছিল মা। মা, কি কথা বল? নিহাদ, একটা মেয়ে রাস্তায় একা একা দাঁড়িয়ে আছে। উনার যাওয়ার কোনো জায়গা নেই। আমি ওনাকে বলেছি আমার সাথে আমাদের বাসায় যেতে, কিন্তু উনি ভয় পাচ্ছে। মা, আরে ভয়ের কি আছে? নিয়ে আয় ওকে। একা একা এত রাতে রাস্তায় থাকা ঠিক হবে না। দেশের যে হাল, কখন কি বিপদ হয় বলা যায় না। নিহাদ, ঠিক আছে মা, আমি রাখছি। বাসায় এসে কথা হবে। কলটা কেটে দিল। তানহা এখন একটু শান্তি পেল, ভয়টাও কেটে গেছে কিছুটা। নিহাদ, কি হলো, যাবে না এখন আমার সাথে? নাকি এখনো ভয় করছে? তানহা, কিন্তু। নিহাদ, কিন্তু কিছু না, চলুন গাড়িতে উঠুন। গাড়ির দরজা খুলে তানহাকে গাড়িতে ওঠালো নিহাদ। তারপর ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করে বাসায় চলে এলো। গাড়ির আওয়াজ শুনে নিহাদের মা বাসা থেকে বেরিয়ে আসে। নিহাদ গাড়ি থেকে নেমে তানহাকে গাড়ি থেকে নামালো। তানহাকে পর্দা করা দেখে নিহাদের মা অনেক খুশি হলো। তানহার হাত ধরে বাসার মধ্যে নিয়ে গেলেন তিনি। নিহাদের মা, এখানে বসো। তোমার নাম কি মা? তানহা বসতে বসতে, জি, আমার নাম তানহা ইসলাম। মা, বাহ, অনেক সুন্দর নাম। নিহাদের থেকে শুনলাম তোমার নাকি কোথায় যাওয়ার জায়গা নেই, তাই তোমাকে নিয়ে আসতে বললাম। আজ থেকে তুমি আমাদেরই সাথে থাকবে, তোমার কোনো ভয় নেই। আমাকে তোমার মা ভাবতে পারো। তানহার চোখে পানি চলে আসে এটা ভেবে যে নিজের বাবা মা তাকে বাসা থেকে তাড়িয়ে দিল, অথচ এই অচেনা লোকগুলো তাকে কিভাবে আপন করে নিচ্ছে। সবকিছুই তার কাছে স্বপ্ন মনে হচ্ছে। মা, কি হলো মা, তুমি কান্না কেন করছো? তানহা, না, এমনিতেই। আপনার মতো এত ভালো মানুষের আগে কখনো দেখিনি। মা, আমিও তো তোমার মতো এত লক্ষ্মী একটা মেয়ে দেখিনি, যে কিনা এই যুগেও পর্দা করে। তুমি একটা কাজ করো, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। দেখে তো মনে হচ্ছে এখনো কোনো কিছু খাওয়া হয়নি। রিমি, নিহাদের ছোট বোন, ওকে আমাদের গালি পড়ে থাকা রুমে নিয়ে যা। আজ থেকে ও ওখানেই থাকবে। ঘরটা পরিষ্কার করে দিস। রিমি, ঠিক আছে মা, আপু চলুন। তানহাকে নিয়ে উপরে যায় রিমি। মা, মেয়েটা আসলেই খুব ভালো রে। এই যুগে এমন একটা মেয়ে খুঁজে পাওয়া খুব কষ্টের ব্যাপার। নিহাদ, হুম। মা, ওর বাবা মা নেই? নিহাদ, আছে। মা তাহলে নিজের বাসায় না গিয়ে রাস্তায় কেন ছিল? নিহাদ তখন সব খুলে বলল। মা, আল্লাহ, কি বলছিস এসব? এত লক্ষ্মী একটা মেয়েকে কেউ কিভাবে ধর্ষণ করতে পারে? জানি না এই ধর্ষকদের কবে বিনাশ হবে। এদের জন্য অনেক পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, তুমি এই ধর্ষকদের বিচার করো। নিহাদ, মা, উনার যেন মনে না হয় এটা উনার বাসা নয়। মা, হুম। কালকে সকালে গিয়ে ওর জন্য কিছু বোরকা কিনে আনিস, ও তো আবার পর্দা করে। কোনো ছেলেকে তো ও মুখ দেখায় না, প্রয়োজন ছাড়া কোনো ছেলের সাথে কথা বলে না। নিহাদ, ঠিক আছে মা, সব নিয়ে আসবো। বাবা তো মনে হয় ঘুমিয়ে আছে। ভালো কথা মা, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। মা, কি সারপ্রাইজ? নিহাদ বলে দিলে কি আর সারপ্রাইজ থাকবে নাকি? যেদিন দেব তখন দেখে নিও কি সারপ্রাইজ। মা, দিলে তো আমার ঘুম হারাম করে। এখন সারপ্রাইজের কথা ভেবে আর ঘুম আসবে না চোখে। নিহাদ, হুম। তুমি এক কাজ করো, খাবার দিয়ে আসো তানহার রুমে। আমি আমার রুমে গেলাম ঘুমাতে। মা, হুম। পরের দিন সকালে ব্রেকিং নিউজ। গতকাল রাতে কারা যেন 7 বছরের একটা শিশুর যৌনি ব্লেড দিয়ে কেটে বড় করে সারারাত ধর্ষণ করেছে। শিশুটিকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে। এর আগেও একটি শিশুকে ধর্ষণ করা হয়েছিল, কিন্তু পুলিশ এখনো কিছু করতে পারেনি। ধরতে পারেনি কোনো ধর্ষককে। ধর্ষণের কথা ভেবে সরকার স্পেশাল একজন পুলিশ অফিসার নিয়োগ দেওয়ার আশ্বাস দিয়েছেন। পরবর্তী নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। মা, এমন একটা নিউজ শোনার আগে আল্লাহ আমার মৃত্যু কেন লিখলো না? জানি না দেশে কি হলো। টিভি খুললেই শুধু ধর্ষণ আর ধর্ষণের নিউজ।
এরা ছোট একটি শিশুকে ছাড়ল না। ধিক্কার জানাই ওদের মতো পশুদের। আল্লাহ এদের বিচার করো, কারণ দেশের সরকার কখনো এদের বিচার করতে পারবে না। টিভিটা অফ করে। নিহাদের বাবা পুলিশ ও ওদের পাচাটা কুত্তা। ওরা কিভাবে ধর্ষকদের ধরবে? পকেটে কিছু টাকা পেলেই চুপ হয়ে যায়। সরকার যেন কি বলেছে, নতুন স্পেশাল পুলিশ নিয়োগ দেবে। দিলে লাভ কি? সেও টাকার কাছে মাথা নত করবে। নিহাদের বাবা, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান নয়। হতে পারে এই স্পেশাল পুলিশে পারবে দেশকে বদলাতে। মা কোনোদিনও পারবে না। যদিও সে পুলিশ সৎ হয় তাতেও কিছু হবে না, কারণ সন্ত্রাসীদের কিছুই করতে পারবে না। নিহাল সময়ের সাথে মিলিয়ে নিও। মা তুইও সময়ের সাথে মিলিয়ে নিস। এসব কথা এখন বাদ দেই। গতকাল রাতে বলেছিলাম না তানহার জন্য কিছু ড্রেস আর বোরকা আনতে? নিহাত একটু পরেই যাব। বাবা ভালো কথা, মেয়েটাকে তো দেখাই হয়নি। কই, ডাকতো তাকে। তানহা চায়ের কাপ এনে নিহাদের বাবার হাতে দিল। তিনি চা খেয়ে তানহা চায়ের অনেক সুনাম করল। তারপর ওর নামটা জেনে নিল। কয়েকদিন পরে তানহা পরিবারের সবার সাথে মানিয়ে নিয়েছে। নিহাদের পরিবারটা অনেক ভালো। তানহাকে নিজেদের মেয়ের মতোই ভালোবাসে। সে এই পরিবারের একজন হয়ে গেছে এখন। তানহা, আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা পরিবার আমাকে উপহার দেওয়ার জন্য। ছাদে দাঁড়িয়ে কথা বলছিল নিহাদের সাথে। নিহাদ, এখানে ধন্যবাদ দেওয়ার মতো কিছু নেই। আপনি বিপদে পড়েছিলেন, আপনাকে সাহায্য করা আমার কর্তব্য ছিল। আমি সেটাই করেছি। তানহা অন্য কেউ হলে হয়তো এমনটা করতো না। নিহাদ, সে যাই হোক, চলুন নিচে যাওয়া যাক। আমার আবার একটা কাজ আছে, এখন বের হতে হবে। তানহা, চলুন। ছাদ থেকে নিচে এসে নিহাদের বাবা, কি গো আজকে নিউজ দেখেছ? নিহাদের মা, কেন? কি হলো আবার? বাবা, সেদিন যে একটা ছোট্ট বাচ্চাকে ধর্ষণ করা হয়েছিল, একজন ধর্ষককে ধরা হয়েছিল, কিন্তু মন্ত্রীর ছেলে বলে বেঁচে যায়। মাই আবার নতুন কি? ক্ষমতাবানদের ছেলেরা সবসময় বেঁচে যায়। এসব কথা না বলাই ভালো। নিহাদ, মা, আমি একটু বের হচ্ছি। আজ অফিস যাচ্ছি না। মা, কোথায় যাবি? নিহাদ, তোমাকে বলেছিলাম না তোমাকে একটা সারপ্রাইজ দেব। সেই সারপ্রাইজটা আনতে যাচ্ছি। বিকেলে বাসায় ফিরবো, এখন আসি। নিহাদ বাসা থেকে বেরিয়ে গেল। নিহাদের বাবা উপরের রুমে চলে যায়। তানহা নিজের রুমে চলে যায়। বিকেল বেলা সবাই সবার রুমে ছিল। শুধু নিহাদের মা আর বোন দুজনে মিলে গল্প করছিল। মা, ধর্ষণ কথাটা যত্ন ছোটটার থেকে বড় এর বর্ণনা। কারো জীবন শেষ করে দিতে ধর্ষণ যথেষ্ট। তানহার সাথে ঘটনাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। রিমি, তানহা আপু খুব লক্ষ্মী একটা মেয়ে, কিন্তু তার সাথে এমন একটা ঘটনা ঘটা ঠিক হয়নি। মা, ধর্ষণ হয়েছে বলে নিজের পরিবার ওকে বাসা থেকে বের করে দিয়েছে। কারো বাবা মা কি করে এতটা স্বার্থপর হতে পারে? ধর্ষণ হয়েছে বলে নিজেদের মেয়েকে বাসা থেকে বের করে দিয়ে কিভাবে আছে? রিমি আর তার মায়ের কথাগুলো রিমির বাবা এসে শুনে ফেলে। বাবা, কি হহ, তোমরা আমাকে না জানিয়ে একটা ধর্ষিতা মেয়েকে আমার বাড়িতে জায়গা দিয়েছো। এত বড় সাহস হয় কি করে তোমাদের? চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। মা, চিৎকার করো না, মেয়েদের শুনতে পাবে। চিৎকার চেঁচামেচি শুনে তানহা নিচে আসে। বাবা, তোমরা ওকে এখনই আমার বাড়ি থেকে বের করে দাও। আমার বাড়িতে কিছুতেই একটা ধর্ষিতা মেয়েকে জায়গা দিতে পারবো না। পাড়ায় আমার মা সম্মান নিয়ে কোথা দাঁড়াবে ভেবে দেখেছো? তানহা একপাশে এসে দাঁড়িয়ে নীরবে চোখে জল ফেলতে লাগলো। মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই তার বড় ভুল। না হলে আজ এই দিনগুলি তাকে দেখতে হতো অন্তত। যেখানে ধর্ষণ যারা করলো তারা সমাজে ঘুরে বেড়াচ্ছে স্বাধীনভাবে, অথচ ধর্ষিতাকে সমাজে জায়গাই দেওয়া হচ্ছে না। বাবা, এই মেয়ে, এখনই আমার বাসা থেকে তুমি বেরিয়ে যাও। তোমার মতো ধর্ষিতা মেয়েকে আমি দেখতে চাচ্ছি না। মা, ওগো, তুমি একটু বোঝার চেষ্টা করো। ওকে তাড়িয়ে দিলে যাবে কোথায়? ও তো আর ইচ্ছে করবো এসব করেনি। বাবা, কোথায় যাবে আমি কি জানি? নিজের বাবা মাই যাকে বাসা থেকে বের করে দিয়েছে, সেখানে আমরা তাকে জায়গা দিতে যাব কেন? এই মেয়ে, তোমার কানে কথা যাচ্ছে না? বেরিয়ে যাও বলছি।
নিহাত তখন বাসার মধ্যে এসে দাঁড়ায়। ভেবেছিল এসে তার মায়ের চোখ ধরে একটা সারপ্রাইজ দেবে, কিন্তু বাসায় যে এমন হচ্ছে সেটা সে জানতো না। তানহা এক পা দু পা করে বাসা থেকে বেরিয়ে যেতে লাগলো। নিহাদের পাশ কাটিয়ে চলে যেতে নিলে, নিহাত দাঁড়াও তানহা। বাবা, আজ যদি তোমার মেয়ের সাথে এমনটা হতো তাহলে কি করতে? তাকেও কি এভাবে বাসা থেকে বের করে দিতে পারতে? বাবা, আমি হলে তো মেরেই ফেলতাম আমার মেয়েকে। এই মেয়ের জন্য আমি সমাজে চলতে পারবো না। ওকে বাসা থেকে বেরিয়ে যেতে দে। নিহাত, মনুষ্যত্ব বলতে তোমার মধ্যে কিছু নেই বাবা। তাহলে এমনটা বলতে পারতে না। সমাজে চলাটাই তোমার কাছে বড় হয়ে গেল, অথচ একটা অসহায় মেয়ের কথা ভেবে দেখলে না। তানহা যদি এই বাসা থেকে চলে যায়, তাহলে আমিও তার সাথে বাসা থেকে বেরিয়ে যাব। তানহা নিহাদের মুখের দিকে তাকায়। একটা মানুষ কিভাবে এতটা ভালো হতে পারে? বাবা, এমন করে বলছিস যেন তানহা তোর বিয়ে করা বউ। নিহাত বিয়ে করা বউ নয়। যদি তিনি চান আমি তাকে বিয়ে করেই এই বাসা ছাড়তে পারি। বাবা, তোর মতো ছেলে জন্ম দিয়েই ভুল করেছি। বেরিয়ে যা। নিহাত, হুম যাব। তানহা, আপনি আমাকে বিয়ে করতে প্রস্তুত? আপনার গায়ে একটা ফুলের টুকাও পড়তে দেব না। তানহা এখনো নিহাদের দিকে চুপচাপ তাকিয়ে আছে। নিহাত, কি হলো বলুন, আমাকে বিয়ে করতে পারবেন? তানহা, না, কারণ আমি চাই না আমার মতো ধর্ষিতা মেয়েকে আপনি বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করে দেন। সমাজে চলতে আপনার সমস্যা হবে। আর তাছাড়া আমার জন্য আপনার এত সুন্দর একটা পরিবার ছাড়তে হবে না। নিহাল, সমাজের কথা ছাড়ুন, সমাজের কথায় কান না দিলেই চলবে। আমাকে আপনি বিয়ে করতে পারবেন কিনা সেটা বলুন। তানহা, নিজের পরিবার যেখানে ধর্ষিত বলে আমায় বাসা থেকে বের করে দিল, সেখানে আপনারা কিভাবে আপনাদের বাসায় আমাকে জায়গা দেবেন? আসলে আমার কপালই খারাপ, এই কপালে সুখ দীর্ঘ নয়। পারলে সবাই আমাকে ক্ষমা করে দিন, অনেক কষ্ট দিয়ে ফেলেছি আপনাদের। এই কয়েকদিনে পরিবারটাকে অনেক আপন করে নিয়েছিলাম। নিহাত, আমি এখন বাসা থেকে চলে যাব। আমি চাই না আপনি আমার পিছন পিছন আসুন। আসলে আমি নিজেকে শেষ করে দেব বলে দিলাম। চলি। তানহা দরজা দিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে যায়, কিন্তু কেউ একজন তার হাতটা খুব শক্ত করে ধরে নেয়। তানহা কিছুটা চমকে যায়। ওর হাত আবার কে ধরল? লোকটা তানহার হাত ধরে বাসার দরজার সামনে থেকে সরিয়ে আনলো। রিমি, আরে সাকিব ভাইয়া, কবে আসলা? কতদিন পর দেখছি তোমাকে। সাকিবকে দেখে সবাই অবাক হয়ে যায়। কতদিন পর দেখছি সবাই তাকে। সাকিব, এই তো আজকেই। তো মিস তানহা, অনেকদিন পর আপনার সাথে আবার দেখা হয়ে গেল। কখনো ভাবিনি যে আপনার সাথে আবার দেখা হয়ে যাবে, তাও আবার এমন একটা পরিস্থিতিতে। কি চিনতে পারলেন না এখনো? আমি সাকিব, যাকে আপনি প্রতিনিয়ত অপমান করেছিলেন। তানহার দাঁতে দাঁত লেগে যায়। সাকিব? সত্যি সাকিব এসেছে। নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু সে এখানে আসলেন কিভাবে? নিহাত, তাহলে এই সেই তানহা যার জন্য এতদিন লন্ডনে ছিলি? সাকিব, হুম। সবাই কেমন আছেন? নিহাদের মা বাবা এই তো ভালো। তুমি কেমন আছো বাবা? সাকিব, ভালো। আঙ্কেল, তানহাকে তাড়িয়ে দিচ্ছেন কেন সেটা আমি জিজ্ঞাসা করব না। তবে একটা কথা বলে রাখি, তানহা কিন্তু ইচ্ছা করে ধর্ষিতা হয়নি, ওকে বানানো হয়েছে। পারলে সেসব লোকদের শাস্তি দিন, যারা ওকে ধর্ষণ করেছিল। ধর্ষকেরা কিন্তু ঠিকই সমাজে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের সমাজ ধর্ষিতাকে এই দোষীকারের সমাজ থেকে তাড়িয়ে দেয়। একবার ভেবে দেখুন আসল দোষী কারা। তারপর ঠিক করুন কাকে সমাজে রাখবেন আর কাকে রাখবেন না। একবার তানহার জায়গায় দাঁড়িয়ে ভেবে দেখুন ও কেমন পরিস্থিতির মধ্যে আছে। আপনি মেয়ে হলে ঠিকই বুঝতে পারতেন। যাই হোক, কথা বাড়িয়ে লাভ নেই। আপনাদের সাথে দেখা করে কিছুটা সময় পার করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা আর হলো না, শুধু দেখা করেই চলে যেতে হচ্ছে। আর একটা কথা, তানহাকে আমি বিয়ে করছি, আর সেটা আজই। সবাই সাকিবের মুখের দিকে তাকিয়ে হা হয়ে যায়। তানহা এখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করে দিল। মনে রাখবেন, কাউকে সম্মান দিতে না পারলেও কখনো অসম্মান করতে যাবেন না। চল তানহা। তানহাকে সাথে করে নিয়ে বাসা থেকে বেরিয়ে আসে। ওকে গাড়িতে ওঠালো। গাড়িটা ড্রাইভ করতে লাগলো সাকিব। উদ্দেশ্যে কাজী অফিস।
সাকিব, এখনো কান্না করছো কেন? চোখের জল কি বেশি হয়ে গেছে নাকি? কান্নাটা দয়া করে থামাও, নইলে বন্যা হয়ে যেতে বেশি সময় লাগবে না। তানহা কান্নাটা থামালো, চোখের জলটাও মুছে নিল। তানহা, আমাকে কোনো একটা জায়গায় নামিয়ে দেন, আমি নেমে যাব। সাকিব, কেন? তানহা, আমি আপনার সাথে যেতে পারবো না। মানলাম আপনি আমাকে অনেক ভালোবাসেন, সেটা অনেক আগে থেকে। কিন্তু এর মানে এটা নয় যে আপনি আমার মতো একটা ধর্ষিতা মেয়েকে বিয়ে করবেন। তাই বলছি নামিয়ে দিতে। সাকিব, একবার ভুল করেছি তোমাকে একলা ছেড়ে, সেই ভুল আবার দ্বিতীয়বার করতে চাই না। সেদিন যদি আমি লন্ডনে চলে না যেতাম তাহলে হয়তো আজকের এই দিনটা দেখতে হতো না। তানহা, হয়তো। যাই হোক, আমাকে নামিয়ে দিন। আমাকে নামিয়ে দিলে খুশি হব। সাকিব, এত কথা বল কেন? চুপচাপ বসে থাকলে তোমার জন্য ভালো হবে। তানহা, আমাকে নামিয়ে দিলেই তো কথা বলা বন্ধ করে দিই। সাকিব, দেখো, এক কথা বারবার বলতে ভালো লাগে না। গাড়িতে থেকে তখনই নামবে যখন আমি নামতে বলবো। তানহা, আমি গাড়ি থামাতে বলেছি। স্টপ দ্য কার। চিৎকার দিয়ে সাকিব ঠাসুস করে একটা থাপ্পড় বসিয়ে দেয় তানহার গালে। গালে হাত দিয়ে তানহা চুপ করে বসে থাকে, কোনো একটা কথা বলছে না। জীবনে প্রথম কারো হাতে থাপ্পড় খেলছে। নিজের বাবা মাও তাকে আজ পর্যন্ত মারেনি। সাকিব, সরি, তখন থেকে বলছি এক কথা বারবার না বলতে, কিন্তু তুমি সেটাই করতেছো। একটু পর গাড়িটা একটা কাজী অফিসের সামনে এসে ব্রেক করলো। গাড়িটা পার্ক করে সাকিব গাড়ি থেকে নেমে গেল। তানহাকে নামালো। ওর হাত টানতে টানতে কাজী অফিসের ভিতরে নিয়ে গেল। কাজী কি পালিয়ে বিয়ে নাকি? ব্যাপার না, এমন হাজার কাজ করেছি, তবে এসব বিয়ে বেশি দিন টিকে না। বিয়ের কিছুদিন পর একটা ঝগড়া লাগবে, আর তখনই একজন আরেকজনকে ছেড়ে চলে যায়। সাকিব, আমরা কি আপনাকে বলেছি যে আমরা পালিয়ে বিয়ে করছি বা একজন আরেকজন দিয়ে ছেড়ে যাব? আপনার কাজ যেটা সেটা করুন। কাজী হুম। তবে আমার কথা মিলিয়ে নেবেন। ছেলের নাম আর মেয়ের নাম বলুন। সাকিব, আমার নাম সাকিব হাসান। আর ওর নাম তানহা ইসলাম। কাজী, বাবার নাম আর মায়ের নাম বলুন দুজনের। সেটা লেখা হলো। কাজী, সব ঠিক আছে, বিয়ের দেনমোহর কত লিখব? সাকিব, বিয়ের দেনমোহর হিসেবে ভালোবাসা লিখুন, যেটা আমি ওকে দেব। কাজী, বাপ, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? বিয়ের দেনমোহর হিসেবে টাকা লিখতে হয়, সেটা 1 টাকা হলেও। সেখানে ভালোবাসা কেমনে লিখব? সাকিব, এত বেশি কথা বলেন কেন? যেটা করতে বলেছি সেটা করুন। রাগী স্বরে। কাজী, ঠিক আছে ঠিক আছে। নেন, এখানে দুজনই সাইন করুন। সাকিব সাইন করে দিল। তানহাকে সাইন করতে দিলে সে চুপ করে থাকে। কলমটা সে ধরছেই না। কাজী মা, সাইনটা করে দাও। তানহা, না, আমি সাইন করতে পারবো না। কাজী, এটা কি বলছো? বিয়ে করতে এসে বলছো সাইন করতে পারবে না? তানহা, আমি বিয়ে করতে আসিনি, আমাকে জোর করে নিয়ে এসেছেন উনি। আমি এই বিয়ে কিছুতেই করব না। এর মধ্যে নিহাল সেখানে এসে দাঁড়ায়। নিহাল সাইনটা করে দেন। তানহা, না, এই বিয়ে কিছুতেই করব না। সাকিব, তখনকার থাপ্পড়টায় হয়তো ব্যথা লাগেনি, ব্যাপার না, আরেকটা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। বাহ! সাকিবের কথা বলা শেষ না হওয়ার আগেই তানহার সাইন করা হয়ে গেছে। নিহাল আর কাজী হাসে ভাসতে লাগলো এমন একটা কাহিনী দেখে। নিহাল, তুই একটা জিনিস মাইরি, সাকিব। তা এখন কি সোজা বাসায় যাবি? বিয়ের সব কাজ সম্পূর্ণ করে। সাকিব, হুম, এখন তো বাসায় যেতেই হবে। সন্ধ্যাও লেগেছে, চল যাওয়া যাক। গাড়িতে উঠে সাকিব আর নিহাল সামনে আর তানহা পিছনে বসেছে। নিহাল, তোদের দেনমোহরের ব্যাপারটা কিন্তু হেব্বি ছিল। এই প্রথম শুনলাম বিয়ে দেনমোহর ভালোবাসা হয়। সাকিব, বসো, মানলি তাহলে? নিহাদ, অবশ্যই। বাসা থেকে যদি তোদের মেনে না নেয় তাহলে কি করবি? সাকিব, আরে না মানার কি আছে? নিহাদ, সবাই যদি জানতে চাই লন্ডন থেকে ফিরলি আজ আর আজকে বিয়ে করে নিলি। যদি বলে তুই তানহাকে কিভাবে চিনতি, কিভাবে পরিচয় হলো, আর এভাবে বিয়েটাই বা কেন করলি? সাকিব, আরে এসব কথা বাদ দে ভাই, অন্য কিছু ভাব।
নিহাদ, এখন অন্তত আমার মাথায় অন্য কোনো ভাবনা আসছে না। আপনি চুপ করে আছেন কেন? তানহা কি উদ্দেশ্য করে? তানহা, আমার চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। বেশি কথা বললে আবার থাপ্পড় খেতে হবে। জীবনে প্রথমবারও হাতে থাপ্পড় খেলাম। বাবা মা কোনোদিন গায়ে হাত দেননি। সাকিব, সরি। তানহা, আসলে আমি ইচ্ছে করে থাপ্পড় দিতে চাইনি। কি করার ছিল আমার? তুমি তো আমার কথা শুনছিলেই না। তানহা, তাই বলে আমাকে থাপ্পড় মারবেন? সাকিব, সরি বললাম তো নাকি? তানহা, এখন সরি বলে আর লাভ নাই। যা হবার তা হয়ে গেছে। ব্যথাটা আমি পেয়েছি, আপনি ননকে। সাকিব, হুম। বাসার ভিতরে গাড়িটা পার্ক করে সবাই নেমে পড়ল। কলিং বেল চাপতেই সাকিবের বোন নিশি এসে দরজা খুলে দিল। নিশি, কিরে ভাইয়া, এতক্ষণ কইছিলি? এসেই তো চলে গিয়েছিলি। তা কোথায় গিয়েছিলি? আর তোর সাথে এই মেয়েটা কি? সাকিব, আমার নতুন বউ। নিশিকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ল, সাথে নিহাদ আর তানহাও। নিশি, নতুন বউ মানে? বিয়ে করলি কবে? তুই ফিরলি আজ? অদ্রিতা, কি বলছিস এসব? বিয়ে মানে? ফাজলামি করছিস নাকি? সাকিবের বড় ভাবি সামনে এসে। সাকিব, ফাজলামি কেন করব? বিয়ে করতে ইচ্ছে করলো বিয়ে করে নিলাম। সাকিবের মা, বিয়ে করবি ভালো কথা, আমাদের জানাতে পারতি। আমরা অনুষ্ঠান করে বিয়ে দিতে পারতাম। এটা কিন্তু তুই মোটেও ঠিক করিসনি। সাকিব, আরে বাদ দাও তো মা। মাকে বাদ দেব? জানিস তোর বিয়ে নিয়ে আমাদের কত স্বপ্ন ছিল? তুই সব নষ্ট করে দিলি। সাকিব, আরে নষ্ট কই করলাম? বিয়ে অনুষ্ঠান করে হয়নি তো কি হয়েছে? এখন আমরা একটা পার্টি দিলেই পারি। নিশি, এটা অবশ্য ঠিক বলেছিস ভাইয়া। অদ্রিতা, তা মেয়েটার নাম কি? সাকিব, তানহা। মা, তানহা মানে ওই তানহা যার পিছে পিছে প্রত্যেকদিন ঘুরতি, আর যার জন্য তুই আমাদের ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলি? নিহাদ, জি আন্টি। মা, জানিস তোকে ছাড়া আমরা কত কষ্টে এতগুলো বছর কাটিয়েছি। তা যে মেয়ে তোকে সেদিন না করে দিয়েছিল, আজ হঠাৎ সেই মেয়ে তোকে বিয়ে করতে কেন রাজি হলো? সাকিব, মা, এসব কথা বাদ দাও তো। যা চলে গিয়েছি তা নিয়ে কথা না বলাই ভালো। অনেকদিন তোমার হাতে রান্না খাই না, তোমার হাতে রান্না খেতে খুব ইচ্ছা করছে। মা, তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। সাকিব, ঠিক আছে। তানহা, চল। নিহাদও চল। তিনজনে মিলে সাকিবের রুমে গেল। অনেকদিন হয়তো রুমটা সাকিবকে ছাড়া একাকী অনুভব করেছে। সাকিব, তোরা দুজন গল্প কর, আমি ফ্রেশ হয়ে আসি। নিহাদ, ঠিক আছে, যা। সাকিব ফ্রেশ হতে চলে যায়। তারপর কে যেন তার ফোনে কল করে। নিহাদ, সাকিব, তোর ফোনে কে যেন কল করেছে। সাকিব, ধর দেখ কে, ধরে বল যে আমি ফ্রেশ হচ্ছি। নিহাদ, হেলো। সাকিব, আগামীকালই তুমি জয়েন করে ফেল। আমাদের হাতে বেশি সময় নেই। তোমার যেটা প্রয়োজন আমাকে বলে দিও, আমি ব্যবস্থা করে দেব। ফোনের ওপাশ থেকে। নিহাদ, আমি সাকিব নই। সাকিব ফ্রেশ হতে গেছে। তাহলে তুমি কে? ওপাশ থেকে। নিহাদ, আমি ওর ফ্রেন্ড। ও ফ্রেশ হয়ে আসলে বলবো আপনি ফোন দিয়েছেন। কিন্তু আপনি কে? সেটা তোমাকে জানতে হবে না। সাকিব আসলে নাম্বারটা দেখালেই আমাকে চিনতে পারবে। নিহাদ, যেমনটা আপনার ইচ্ছা। কলটা কেটে দেওয়ার পর সাকিব ফ্রেশ হয়ে বের হলো। সাকিবকে ফোন দিয়েছিল রে? নিহাদ বলল, নাম্বার দেখালেই নাকি তাকে চিনতে পারবি। সাকিব, ওহ আচ্ছা, দেখি তো। ফোনটা হাতে নিয়ে নিহাদ, কেড়ে এনি। সাকিব, ওই একজন পরিচিত লোক হয় আর কি। জানতে পারলো আজ দেশে ফিরছি তাই কল করলো। অনেকদিন কথা হয়নি তো তাই আর কি। মিথ্যা বলল। নিহাদ, ওহ আচ্ছা, তাহলে তিনি এটা কেন বললেন যে কালকেই জয়েন করতে? তোদের হাতে নাকি সময় নেই? অনেকদিন কথা না হলে তো আর এটা বলা উচিত নয়। সাকিব এটা বলেছে নাকি? নিহাদ, জি হ্যাঁ, এটাই বলেছে। সব খুলে বলতো। কোনো সমস্যা হয়েছে নাকি? হঠাৎ তো দেশে ফেরা, আবার ফোনে কল করে এমন কথা বলার কারণ কি? সাকিব এখন কি বলবে ভেবে পাচ্ছে না। তাহলে কি ও ধরা খেতে চলেছে? না, ধরা খেলে চলবে না। কিছু একটা বলতে হবে। সাকিব আসলে ওনার কোম্পানিতে জয়েন করার কথা বলছিলেন।
কিছুদিন আগে ওনার সাথে কথা হয়েছিল এ বিষয় নিয়ে। আজ হয়তো সেটা ঠিক করার জন্য কল করেছিলেন। নিহাদ ওহ তাই বল। সাকিব তোমার খাবার রুমে পাঠিয়ে দিতে বলছি, তুমি ততক্ষণ ফ্রেশ হয়ে নাও। নিহাদ আমার সাথে চল। নিহাদকে সাথে করে নিচে খাবার টেবিলে চলে গেল সাকিব। তানহা ফ্রেশ হতে লাগলো। নিশি কিরে ভাইয়া, ভাবি আসবে না খেতে? সাকিব আসলে ও পর্দা করে, সবার সামনে খেতে হলে মুখ দেখাতে হবে। তাই ও রুমেই খাবে, ওর খাবার রুমে দিয়ে আয় একটু। নিশি আচ্ছা ঠিক আছে। রাতের খাবারটা শেষ করে যে যার রুমে চলে যায়। আর নিহাদ তার বাসায় ফিরে যায়। সাকিব রুমে যাওয়ার আগে তার ভাবির থেকে কয়েকটা শাড়ি নিয়ে নেয় তানহাকে দেওয়ার জন্য। কারণ নিহাদের বাসা থেকে আসার সময় একটা কাপড় চোপড় আনেনি। সাকিব এই নাও শাড়ি, কালকে তোমার জন্য শপিং করে আনবো। আপাতত এগুলো রাখো। শাড়ি তানহার হাতে দিয়ে একটা বালিশ নিয়ে রুমের সোফায় গিয়ে শুয়ে পড়ে। তানহা একই, আপনি ওখানে কেন ঘুমাচ্ছেন? সাকিব মনে অনেক আনন্দ, তাই এখানে ঘুমাচ্ছি। তানহা আমাকে বিছানায় রেখে আপনি সোফায় ঘুমাবেন এটা ভালো দেখায় না। সাকিব এত ভালো দেখতে হবে না। তুমি একাই ঘুমাও বিছানায়। তোমার সাথে ঘুমানোর কোনো ইচ্ছা আমার নাই। তোমাকে শুধু একটু ঠাঁই দেওয়ার জন্য আমার বাসায় এনেছি, অন্য কোনো কারণে নয়। আমি চাই না তোমার মতো একটা মেয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক। আমার থেকে এর চেয়ে বেশি কিছু আশা করো না। তোমার প্রতি সেই ভালোবাসা আর নেই, তোমাকে স্ত্রী বলেও মানতে পারবো না। তানহা কিছুই বলল না। সাকিব শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে যায়। তানহা বোরকা খুলে ফেলল। ওর শরীরে এখন শুধু একটা শাড়ি। একটু পর তানহা শুয়ে পড়ে, ঘুম আসছে না চোখে। ভাবতে থাকে অতীতের কথাগুলো। সত্যি কি সাকিব তাকে ঠাঁই দেওয়ার জন্য এনেছে? তার প্রতি কি একটু ভালোবাসা নেই? থাকবেই বা কি করে? তাকে কতই না অপমান করেছে ও। তাছাড়া ও এখন একজন ধর্ষিতা মেয়ে, তাকে কেউ ভালোবাসবে কি করে আর নিজের স্ত্রী বলেই মানবে কি করে? এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছে বলতে পারবে না। তানহার ঘুম ভেঙে যায় ফজরের আজান শুনে। উঠে গোসল করে নেয় তানহা, তারপর একটা শাড়ি পরে নেয়। চুল মুছতে মুছতে সাকিব সামনে এসে দাঁড়ায়। সাকিবকে নামাজের জন্য তোলার চিন্তা করে ও, কিন্তু সাহসে কুলাচ্ছে না ওর। একবার সাকিবের গায়ে হাত দিয়ে ডাকতে চাচ্ছে, আবার ভয় পাচ্ছে সাকিব রেগে না যায়। একটু সাহস করে ওকে ডাকতেই যায়। তানহা এই যে শুনছেন, ফজর নামাজের সময় হয়েছে, উঠুন। উজু করে নামাজ পড়ে আসুন। সাকিবের গায়ে হাত দিয়ে কয়েকবার এই কথাগুলো বলল। সাকিব কি? চোখ কচলাতে কচলাতে। তানহা আমি। উঠুন নামাজ পড়তে যান। তানহাকে দেখে সাকিব একটা চিৎকার দিয়ে ওঠে। ওর মুখটা চেপে ধরে তানহা। তানহা চিৎকার করছেন কেন? সবাই ভাববে কি? হ্যাঁ, আর আমাকে দেখে চিৎকার করার কি আছে? মুখটা ছেড়ে দিয়ে। সাকিব তুমি কি? আর রুমে ঢুকলে কি করে? তানহা আমি তানহা। ভয় পাওয়ার কিছু নেই, এর আগে আমার চেহারা দেখেননি তাই হয়তো চিনতে পারেননি। সাকিব ও হহ। তানহা যান উঠুন, উজু করে মসজিদে যান। সাকিব নামাজ পড়ে না, কিন্তু তানহার কথা কেন জানি ফেলতে পারল না। ওর চেহারার দিকে তাকিয়ে সব ভুলে গেছে। একটা মানুষ এতটা সুন্দর হয় কিভাবে? ওর মনে হচ্ছে জান্নাতের কোনো হুড়পড়ি এসে ওর সামনে দাঁড়িয়ে আছে। মাথার চুলগুলো কোমরের নিচ পর্যন্ত। ওর চেহারার আলো যেন রুমকে আলোকিত করে রেখেছে। তানহা এই যে শুনছেন? তানহার ডাকে সাকিবের ঘোর ভাঙে। সাকিব জি হ্যাঁ যাচ্ছি। সাকিব উজু করে মসজিদে নামাজ পড়তে চলে যায়। আর তানহাও নামাজ পড়ে নেয়। নামাজ পড়ে সাকিব বাসায় আসে। আজ কেন জানি ওর মনটা অনেক ফ্রেশ লাগছে। হয়তো নামাজ পড়ার কারণে। নিশি কিরে ভাইয়া, এত সকাল সকাল কই গিয়েছিলি? সাকিব একটু নামাজ পড়তে গিয়েছিলাম। নিশি বাবা, সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে? তানহা প্রত্যেকদিন যে পাশ দিয়ে উঠে আজ সে পাশ দিয়ে উঠেছে। নিশি বোন, আমাকে একটু সাহায্য করো চলতো। কালো বোরকা পরে সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে কথাগুলো বলল। নিশি নিশ্চয়ই ভাবি, তোমার জন্য কি করতে পারি বলতো? তানহা রান্নাঘর কোন দিকে? নিশি রান্নাঘর দিয়ে তুমি কি করবা? তানহা বাড়ি রান্না করতে হবে না? নিশি তোমাকে এসব করতে হবে না,
এসব করার জন্য লোক আছে। তাছাড়া ভাবি আর মা তো আছে। তানহা, তাতে কি হয়েছে? আজ থেকে আমিও রান্না করব। চলতো। তানহাকে রান্নাঘরে নিয়ে যায় নিশি। একটু পর রান্নাঘরে সাকিবের মা আর ভাবি আসে। অদ্রিতা, আরে তুমি এসব করছো কেন? নতুন বউ এসব করে নাকি? তানহা, নতুন বউ হয়েছি তাতে কি হয়েছে? আমার রান্না করতে বেশ ভালো লাগে। তাছাড়া আপনাদের সাথে রান্না করতে আরো ভালো লাগবে। মা অবশ্যই রান্না করবে, কিন্তু কিছুদিন পর থেকে। তুমি নতুন বউ, এসব কাজ এখন করলে তোমায় ভালো দেখাবে না। তানহা, মা এসব কথা রাখেন। আজ থেকে আমিও আপনাদের সাথে রান্না করব। চলুন তো রান্না করা শুরু করি। মা লক্ষ্মী মেয়ে, চল। সকালে খাবার খেয়ে সাকিব কাজের কথা বলে বাসা থেকে বেরিয়ে পড়ে। প্রধানমন্ত্রী, আপনারা নিশ্চয়ই জানেন আপনাদেরকে কেন এখানে ডাকা হয়েছে। দেশে প্রতিনিয়ত খুন, ধর্ষণ, চাঁদাবাজি ইত্যাদি জিনিস হচ্ছে, কিন্তু আপনারা কি করছেন? আপনাদেরকে বসে থাকার জন্য বেতন দেওয়া হয়? দেশের সুরক্ষা দেওয়ার কথা আপনাদের, কিন্তু আপনারা কি করছেন? সকাল 10টায় একটা বৈঠকে বসে এসব কথা বলছেন প্রধানমন্ত্রী। এখানে উপস্থিত সবাই অভিজ্ঞ পুলিশ অফিসার এবং সিনিয়র সব পুলিশ অফিসার। মাহবুব সাহেব, আমরা আমাদের কাজের জন্য খুবই লজ্জিত। কিন্তু কি করব বলুন? সবাই নিজের জীবনের মায়ের চিন্তা আগে করে, পরিবারের চিন্তা আগে করে। ভয় পায় সন্ত্রাসীদের। প্রধানমন্ত্রী, ভয় পেলে পুলিশের চাকরি ছেড়ে ঘরে বসে থাকুন, তাও হাতে ছুরি পড়ে। এভাবে চলতে থাকলে দেশ আর দেশ থাকবে না। আপনারা প্রতিবেশী দেশগুলোর দিকে তাকান, তাদের দেশে আমাদের দেশের মতো এত ক্রাইম হয় না, কারণ দেশের আইনজীবীরা সচেতন। মাহবুব সাহেব, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছেছি। একটা মিশন চালু করব। এই মিশনে কয়েকজন পুলিশ অফিসার থাকবে। তাদের কাজ হবে পুরো দেশকে সন্ত্রাসী মুক্ত করা। ইনি সাকিবকে দেখিয়ে হবেন আমাদের মিশনের প্রধান অফিসার। এনার কথা মতো সবাই কাজ করবে। সাকিব উঠে দাঁড়ায়। মাহবুব সাহেব, এনার নাম সাকিব, পুরো নাম সাকিব হাসান। দীর্ঘ কয়েক বছর ধরে পুলিশে চাকরি করছেন। গত 3 বছর তিনি লন্ডনে ছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে গত 3 বছর আগে কিছু সন্ত্রাসীরা বাংলাদেশ ব্যাংক হ্যাক করে প্রায় 1000 কোটি টাকা নিয়ে যায়। তারা লন্ডন থেকে এসব কাজ করেছিল। তাদের শনাক্ত করতে প্রায় 3 বছর লেগে গেছে। প্রধানমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক হ্যাক করে টাকা নিয়ে আত্মসাৎ করেছে সন্ত্রাসীরা, এটা জানতাম, কিন্তু কবে কখন তাদের সেসব সন্ত্রাসীদের শনাক্ত করা হলো সেটা তো জানি না। তাছাড়া নিউজেও তো দেখলাম না। মাহবুব সাহেব, সন্ত্রাসীদের লন্ডনে মেরে ফেলা হয়েছে আর চুরি হওয়ার টাকাগুলো গতকাল রাতে বাংলাদেশ ব্যাংকে আবার ফেরত দেওয়া হয়েছে। সবাই হাতে তালি দিতে লাগলো। প্রধানমন্ত্রী, গুড জব। কিন্তু এই মিশন গোপন রাখার কারণ কি? মাহবুব সাহেব, যাতে সন্ত্রাসীরা জেনে না যায়। জেনে গেলে হয়তো সতর্ক হয়ে যেত। আশা করছি আমাদের এই মিশনে আপনার সকল সুবিধা পাবো। প্রধানমন্ত্রী, অবশ্যই। সাকিব, আমার কিছু কথা ছিল। প্রধানমন্ত্রী, বলুন। সাকিব, আমার আন্ডারে যে লোকগুলো কাজ করবে তারা যদি কোনো সন্ত্রাসীকে ধরতে পারে তাহলে তাকে সেখানেই গুলি করে মারবে, যাতে করে পরবর্তীতে সে আর ক্রাইম করতে না পারে। কেউ যেন তাকে জামিনও না করাতে পারে। প্রধানমন্ত্রী, ওকে। সাকিব হঠাৎ করে নিজে পিস্তলটা বের করে কয়েকজন পুলিশ অফিসারকে মেরে ফেলে। তার এমন দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। সাকিবের দিকে অন্য সব পুলিশ অফিসাররা পিস্তল তাক করে। প্রধানমন্ত্রী, হোয়াট হ্যাপেন্ড, মিস্টার সাকিব? মাহবুব সাহেব, সাকিব, কি হয়েছে তোমার? শুধু শুধু এতগুলো পুলিশ অফিসারকে মারলে কেন? প্রধানমন্ত্রী, না, এমন পুলিশ অফিসারকে কোনোভাবেই দেশ রক্ষা করতে নিয়োগ দিতে পারবো না। জানি না আবার কাকে মেরে দেবে। ওনাকে গ্রেপ্তার করেন, মি। মাহবুব সাহেব, ওনার কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে। মাহবুব সাহেব, কুল ডাউন। প্রধানমন্ত্রী, আমি দেখছি কি হলো এটা। ও যেহেতু এটা করেছে অবশ্যই এর কোনো কারণ আছে। সাকিব, কি কারণে মারলে এদের? সাকিব, যাদের গুলি করে মেরেছে তারা সন্ত্রাসী দলের সাথে যুক্ত আছে। এদের জন্যই সন্ত্রাসীরা ক্রাইম করতে সাহস পায়। কোনো সন্ত্রাসীর এত সাহস নেই যে আইনকে না মেনে ক্রাইম করার। শুধু এদের মতো নির্লজ্জ পুলিশ অফিসারদের জন্যই এরা এত ক্রাইম করে, কিছু টাকা পকেটে ভরে দেয় তাতেই এরা চুপ।
এদের জন্য সৎ, সাহসী পুলিশ অফিসারদেরও গালি শুনতে হয়, পুরো পুলিশ ডিপার্টমেন্ট দোষী হয় সাধারণ জনগণের কাছে। এই বৈঠকে যেসব কথা হয়েছে সব কথা সন্ত্রাসীদের বলে দিত। তখন আমাদের টিমকে বিপদে পড়তে হতো এবং আমাদের মিশনটা আর সফল হতো না। তাই এদের মেরে দিলাম, যদি ভুল করে থাকি ক্ষমা করবেন। প্রধানমন্ত্রী, আপনার কথায় যুক্তি আছে, তবে এরা যে সন্ত্রাসীদের সাথে যুক্ত আছে তার প্রমাণ কি? কোনো প্রমাণ আছে কি আপনার কাছে? সাকিব, আমি জানতাম আপনারা ঠিক এই কথাটাই বলবেন। সেজন্য আগে থেকেই সব প্রমাণ রেডি রেখেছিলাম। সামনে থাকা প্রজেক্টরটা অন করল সাকিব। তারপর সেসব পুলিশের সব বাজে কাজের প্রমাণ দিল পিকচারের মাধ্যমে। মাহবুব সাহেব, গুড জব। প্রধানমন্ত্রী, ধন্যবাদ আপনাকে। আশা করছি আপনাদের দেওয়া মিশনটাই সফল হবেন। আপনাদের উপর পুরো আস্থা রাখলাম। যে কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন আশা করছি। আমি এখন আসি। বলেই তিনি চলে গেলেন। সাকিব, হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। এখানে থাকা সমস্ত পুলিশ অফিসারদের ফোন নাম্বার, ইমেইল এবং বাসার ঠিকানা সহ সব ডিটেলস নিয়ে নিয়েছি। পরে সবাইকে জানিয়ে দেব কে কোন বিভাগে কাজ করবে। এখন চলি। সাকিব যাওয়ার সময় সবাই তাকে সম্মান জানায়। তানহার জন্য কিছু শপিং করার জন্য শপিং মলে যায় সাকিব। সেখান থেকে কয়েকটা কালো বোরখা, শাড়ি কিনে নেয়। ভাগ্যিস তানহা মেকআপ করে না, তাহলে ওকে যে কত কসমেটিক্স কিনতে হতো। এটা ভেবে সাকিব এসে ওঠে। রাত প্রায় 12টা বেজে গেছে। অনেকগুলো কাজ ছিল, যেগুলো সম্পূর্ণ করতে অনেক সময় লেগে গেছে। অনেকবার বাসা থেকে ফোন করেছিল অবশ্য। বাসায় এসে নিচের রুমে তানহা কই ছিলেন এতক্ষণ? সেই সকালে বের হয়েছেন, এত সময় লাগলো কেন আসতে? সাকিব, সব কৈফিয়ত কি তোমায় দিতে হবে? আমার ব্যাপারে বেশি বুঝতে এসো না। ভুলে যাবে না আমি তোমাকে স্ত্রী রূপে মেনে নিইনি, আর কোনোদিন নিব না। সাকিবের বলার কথায় অনেকটা কষ্ট পায় তানহা, কিন্তু কিছু বলতে পারল না। কারণ এটা যে তার পাওনা। যাই হোক, এত কিছুর পর যে তাকে এই বাসায় থাকতে দিয়েছে এই অনেক। সাকিব, তোমার জন্য কিছু শপিং করে নিয়ে এসেছিলাম, পরে দেখো ঠিক আছে কিনা। না হলে আবার নিয়ে আসবো। তানহা, সাকিবের থেকে শপিং ব্যাগগুলো নিয়ে আমি এখনই পরে আসছি। আপনি ততক্ষণ খাবার খেয়ে নেন, খাবার আর পানি সব টেবিলে রাখা আছে। সাকিব, এখন না পড়লে চলবে, পরে পরে দেখো। তানহা, পরে নয়, এখনই পরে আসছি। আপনি খান, আমি শাড়িগুলো পরে দেখছি। সাকিব, যেমনটা তোমার ইচ্ছা। শপিং ব্যাগগুলো নিয়ে পড়তে চলে যায়। শরীরে থাকা বোরখা আর শাড়িটা খুলে এক এক করে সব পরে দেখলো। সবগুলোই ঠিকঠাক লেগেছে। শাড়িগুলো দেখতেও বেশ লাগছে। একটা নীল শাড়ি ছিল, সেটা পরে নেয় তানহা। তারপর সেটা পরেই বাইরে বেরিয়ে আসে, কোনো বোরখা নেই শরীরে। নীল শাড়ি পরে ওকে নীল পরীর মতো লাগছে। তানহা, দেখুন তো আমাকে এই শাড়িটায় কেমন লাগছে। সাকিব ওর দিকে তাকিয়ে আর চোখ ফেরাতে পারছে না। একটা মানুষ এত সুন্দর হয় কি করে? আল্লাহ নিশ্চয়ই ওকে স্পেশাল কিছু দিয়েছে, যার ফলে সাকিব ওর প্রতি এত দুর্বল হয়ে পড়ে। তানহা, কি হলো? এমন ডবাডব করে তাকিয়ে কি দেখছেন? বলুন না কেমন লাগছে আমাকে। সাকিব, একদম নীল পরীর মতো। এতদিন তোমার চোখ দেখেই তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম, কিন্তু এখন তোমার চুল, ঠোঁট, নাক সবকিছুরই প্রেমে পড়ে যাচ্ছি। সাকিবের এমন বর্ণনা শুনে তানহা কিছুটা লজ্জা পায়। এর আগে কেউ এমন করে তার রূপের বর্ণনা করেনি, করবেই বা কি করে? তাকে তো আর এর আগে কেউ দেখেনি। সাকিব খাবার রেখে ওভাবেই উঠে তানহার দিকে এগিয়ে যায়। সাকিব প্রায় ওর কাছেই, তানহার নিঃশ্বাস সাকিবের বুকে এসে পড়ছিল। তানহা প্রায় এক পা পিছায় আর সাকিব এক পা এগোয়। ও পিছুতে পিছুতে দেয়ালের সাথে লেগে যায়, আর সাকিব প্রায় ওর শরীরের সাথে লেগে যায়। সাকিব তার হাত দুটো তানহার গালে চেপে ধরে। ধীরে ধীরে তার ঠোঁট দুটো নিয়ে ওর ঠোঁটের সাথে মিশাতে চেষ্টা করে। তানহা চোখ বুজে সব অনুভব করছিল, ওর শরীর দিয়ে বিদ্যুতের মতো শক হচ্ছে। বুকের ভেতর ধপাস ধপাস করছিল। হঠাৎ সাকিব ওর থেকে সরে যায়, অনেকটা দূরে চলে যায়। তানহা কিছুই বুঝতে পারল না, কেন সাকিব সরে গেল। বেশ ভালোই তো ছিল মুহূর্তটা। সাকিব, না, এটা আমি কি করতে যাচ্ছিলাম?
জানি না মাথায় কি হয়ে গেল। যাকে আমি স্ত্রী হিসেবে মানি না তার সাথে এমনটা করতে যাচ্ছিলাম। ছি, ছি, কতটা খারাপ আমি। তানহা, আমায় ভুল বুঝো না প্লিজ। জানি না হঠাৎ করে কি হয়ে গিয়েছিল, তোমাকে বোরখা ছাড়া দেখলেই কেমন যেন হিপনোটাইজ হয়ে যায় তোমার প্রতি। তানহা নিজেকে সামলিয়ে নেয়। তানহার সমস্যা নেই। মনের মধ্যে হাজারো কষ্ট চেপে রেখে বলল, সাকিব অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। সাকিব গিয়ে সোফায় শুয়ে পড়ে। তানহা সাকিবের জন্য অপেক্ষা করতে করতে খায়নি। সাকিব থেকে একবার জিগাইলে না যে সে খেয়েছে কিনা। অবশেষে তানহা না খেয়েই শুয়ে পড়ে। তানহাকে তার অতীত প্রতিনিয়ত কুড়িয়ে কুড়িয়ে খায়। করিম স্যার, দয়া কইরা আমার বইন ডারে ছাইরা দেন। আমার বইন কিছু করে নাই স্যার, আপনারা শুধু শুধু আমার বোনকে ধরে রেখেছেন। ও নির্দোষ স্যার। ও কোনো দেহ ব্যবসায়ী নয়। হামিদ সাহেব ও নির্দোষ, তার মানে তুই দোষী? তাহলে তো তোকেই ধরতে হয়। থানার টেবিলের উপর বসে বসে কথাগুলো বললেন। করিম স্যার, আমি কেন দোষী হতাম? আমি আর আমার বোন দুজনই নির্দোষ। আপনারা আমার বোনকে কেন ধরে রেখেছেন? ও কোনো পতিতা নয় স্যার। ওকে ছেড়ে দেন। হামিদ সাহেব, তোর থেকে জানতে হবে কে নির্দোষ আর কে দোষী। তোর বোনকে জেল থেকে বের করতে চাইলে 1 লাখ টাকা নিয়ে আয়। করিম স্যার, আমরা গরিব। আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো নয়, 1 লাখ টাকা কিভাবে আনবো? হামিদ সাহেব, না পারলে নাই। যদি আজকে টাকা আনতে পারিস তাহলে তোর বোনকে ছেড়ে দেব। আর যদি না পারিস তাহলে আগামীকাল তোর বোনকে কোর্টে চালান করে দেব। করিম স্যার, আমি এত টাকা কই পাবো? দয়া করুন আমাদের। হামিদ সাহেব কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয় করিমের গালে, যা ভাগ এখান থেকে। আগামীকাল তোর বোনকে ফেন্সিডিল আর দেহ বিক্রি করা মেয়ে বলে কোর্টে চালান করব। ঘাড় ধাক্কা দিয়ে করিমকে বের করে দেয় থানা থেকে। চোখে জল মুছতে মুছতে বাড়ির দিকে হাঁটা ধরে আর ভাবতে থাকে আজ গরিব বলে তাদের এমন কষ্ট। তার নির্দোষ বোনকে শুধু শুধু ওরা আটকে রেখেছে। করিম একটা গাড়ির সাথে প্রায় লেগে যাচ্ছিল, তখন ড্রাইভার গাড়িটার ব্রেক ধরে ফেলে। সাকিব, এই যে ভাই, দেখে চলতে পারেন তো নাকি? এখনই তো যাচ্ছিলেন গাড়ির তোলে, আর তখন দোষ দিতেন আমাকে। করিম কোনো কথা না বলে আবার হাঁটতে শুরু করে দেয়। সাকিব বেশ ভালো করে বুঝতে পারলো লোকটা কোনো সমস্যায় পড়েছে, না হলে কেউ এভাবে হাঁটা চলা করে না। সাকিব গাড়ি থেকে নেমে তার কাছে যায়। সাকিব, আপনার কি কোনো সমস্যা হয়েছে? হলে আমাকে বলতে পারেন, আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। করিম, কি সমাধান করবেন স্যার? আপনি কি কোনো পুলিশ নামে জানোয়ারদের সাথে লড়তে পারবেন? ওরা আমার নিরীহ বোনটারে ধরে রাখছে। আমি কিছু বলতে গেলে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। ওরা আমার বোনটার সাথে একটি বার দেখাও করতে দেয়নি। গত 2 দিন বোনটারে দেখি না। সাকিব, আপনি আমার গাড়িতে উঠুন। আমার সাথে চলুন, বাকিটা আমি দেখছি। করিম, না স্যার, আপনি ওদের কিছুই করতে পারবেন না। শুধু শুধু আমার জন্য অপমানিত হবেন। সাকিব, আপনাকে উঠতে বলেছি, উঠুন। করিম, আমার গায়ে অনেক ময়লা স্যার। তাছাড়া গায়ের জামাকাপড় গুলোতেও অনেক ময়লা। আপনার দামি গাড়িতে ময়লা লাইগা যাইব স্যার। সাকিব, আপনাকে উঠতে বলেছি, উঠুন। সাকিব গাড়ির দরজা খুলে করিমকে গাড়িতে বসিয়ে দেয়। তারপর গাড়ি ড্রাইভ করে থানায় নিয়ে যায়। সাকিব ওনাকে নিয়ে থানার দরজার সামনে আসে। তখন, জহির স্যার, আমার মেয়েটা গতকাল রাত থেকে বাড়িতে ফিরছে না। ফোনেও অনেক চেষ্টা করেছি, কিন্তু ফোন বন্ধ। ওর সব বান্ধবীদেরকে ফোন করেছিলাম, কিন্তু ও তাদের বাসায় নেই। হামিদ সাহেব, তো আপনার মেয়ে গতকাল রাতে বাসার বাইরে কেন গিয়েছিল? নিশ্চয়ই কোনো স্পেশাল কারোর সাথে গিয়েছিল। তো আপনি তাকে ফোন করেননি? জহির, রাত 10টার দিকে ফোন করেছিলাম। ও তখন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে ছিল, বলল যে বাসায় আসছে। 11টা বেজে যাওয়ার পরও যখন বাসায় আসছিল না তখন ওকে আবার ফোন করি, কিন্তু তখন ওর ফোন বন্ধ বলছিল। হামিদ সাহেব সাথে কেউ ছিল না? নাকি একলাই ছিল? জহির, হ্যাঁ, ওর এক বন্ধু ছিল ওর সাথে। হামিদ সাহেব, তা বন্ধুটা কি কোনো মেয়ে নাকি ছেলে সেটা জিজ্ঞাসা করেননি? জহির, সেটা তো জানি না। প্লিজ, আমার মেয়েটাকে খুঁজে বের করুন। ওর জন্য খুব অসুবিধা হচ্ছে।
হামিদ সাহেব, আপনার মেয়ে হয়তো তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে। চিন্তা করবেন না, কিছুদিন পর ফিরে আসবে, যখন প্রেমিকের সাথে মজা করা শেষ হয়ে যাবে। জহির আমার মেয়ে এমন নয়, ও খুব ভালো। আজে বাজে কোনো কাজও করে না। ও সবকিছু আমাকে শেয়ার করে। হামিদ সাহেব, আপনি ওর বাবা, আপনাকে কখনো তার প্রেমিকের সাথে কাটানো সময়ের কথা বলবে না। আপনি এখন জানতো মশাই। জহির স্যার, আমার মেয়েকে খুঁজে বের করুন। হামিদ সাহেব, প্রেমিকের সাথে পালিয়েছে আপনার মেয়ে, না হলে এতক্ষণ চলে আসতো বাসায়। শুধু শুধু আমাদের সময় নষ্ট করবেন না। জহির স্যার, বোঝার চেষ্টা করুন। শহরের এখন শুধু ধর্ষণ আর ধর্ষণ হচ্ছে। আমার মেয়েকে যদি কোনো ধর্ষক তুলে নিয়ে যায়, তাহলে আমার মেয়ের জীবনটা শেষ হয়ে যাবে। হামিদ সাহেব থাপ্পড় মেরে, ধ্যাত মিয়া। তখন থেকে শুধু এক কথা বলে যাচ্ছেন। আপনি জানতো, না গেলে ধাক্কা দিয়ে বের করে দেব। জহির সাহেবের পাশে এসে সাকিব দাঁড়ায়। সাকিব সরকার আপনাকে চাকরি দিয়েছে কেন? দেশের শান্তি রক্ষার জন্য, তাই না? তাহলে এভাবে অসহায় মানুষের সাথে এমন ব্যবহার কেন করছেন? আপনারা তাদের সাহায্য না করলে অসহায় মানুষ বিপদে পড়লে কোথায় যাবে? হামিদ সাহেব, ফ্রিতে তোর জ্ঞান আমার লাগবে না। যা তো এখান থেকে। সাকিব, অবশ্যই যাব। আপনি এনার জহিরের কেস লিখুন এবং তার মেয়েকে খুঁজে বের করুন। আপনি করিমের বোন কেন আটকে রেখেছেন? হামিদ সাহেব, তোর কথায় কেস লিখতে হবে? আর আমি কাকে ধরবো না ধরবো সেটা তোকে কৈফিয়ত দিতে হবে? কে রে তুই? সাকিব, আমি ডিসিপি, ঢাকা শহরের নতুন কমিশনার। এই হলো আমার কার্ড। হামিদ সাহেব, কার্ড দেখে, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে ক্ষমা করে দেন। সাকিব, আপনার চাকরি আজ এখনই শেষ। আপনাদের মতো পুলিশ অফিসার লাগবে না পুলিশ ডিপার্টমেন্টে। হামিদ সাহেব, স্যার, ক্ষমা করে দেন আমাকে। একবার সুযোগ দিন। সাকিব, কখনোই নয়, আপনি আসতে পারুন। আর হ্যাঁ, সরকারি সব জিনিস রেখে তারপর যান। সরকারি সব জিনিস রেখে হামিদ সাহেব থানা থেকে বেরিয়ে যায়। সাকিব, জহির সাহেবের মেয়ে যদি প্রেমিকের সাথে পালিয়ে যায় তাহলে আমাদের মাত্র 2 ঘন্টা নষ্ট হবে। আর তাকে যদি কেউ কিডন্যাপ করে নেয় তাহলে তার সারা জীবন নষ্ট হয়ে যাবে। বাকি অফিসাররা কই? রবিন, এই তো স্যার আমরা। হামিদ স্যারের ভয় কিছুই করতে পারি না, কারণ সে আমাদের থেকে উপর পদে, সে চাইলে আমাদের বাদ করে দিতে পারেন। সাকিব, হুম, হোয়াট ইজ দ্য ক্রাইম রেট? রবিন সমান, the last month the crime rate has dropped to 88%. We have installed CCTV camera around the station so that we can monitor here. সাকিব, এত ক্রাইম অথচ পুলিশ চুপ? রবিন, কি করব বলুন স্যার, সন্ত্রাসীদের সাথে যুক্ত ছিল হামিদ স্যার, তার জন্যই এত কিছু করতে সাহস পেয়েছে সন্ত্রাসীরা। সাকিব, মনিটর রুমে নিয়ে চল, সব চেক করতে হবে। রবিন, চলুন স্যার। মনিটর রুমে। সাকিব, আপনার মেয়ে কোন বাস স্ট্যান্ডে ছিল? আর কখন? জহির, মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে রাত 10টায়। সাকিব, I want the camera footage of মোহাম্মদপুর বাস স্টপ কুইকলি। গতকাল রাত 10-11টার মধ্যে ফুটেজ। রবিন, ওকে স্যার। জহির, সিসিটিভির ভিডিও দেখে। এই তো স্যার আমার মেয়ে, ওই যে কালো সিলভার কামিজ পরা। সাকিব, পজ করো। দেখে তো মনে হচ্ছে ওর পাশে একটা লোক বসে আছে, আর সে কারোর সাথে কথা বলছে। প্লে করো আবার। কয়েক মিনিট পর পজ করো। হি ইজ কিডন্যাপ। দেখো কারা যেন ওকে গাড়িতে উঠিয়ে নিল। বসে থাকা লোকটা তো গাড়িতে উঠে পড়ল। রবিন, হুম। সাকিব, প্লে করো আবার, পজ করো। গাড়ির নাম্বারটা লিখে নাও। লিখে নেওয়ার পর একটা সহজ উপায়ে ওদের আমরা ধরতে পারবো। তখন যে লোকটা ফোনে কথা বলছি তার ফোনে লোকেশন জানতে হবে, কারণ লোকটা ওদেরই একজন, সেও ওদের সাথে আছে। রবিন, ভালো বুদ্ধি স্যার। সাকিব তখন ফোন কোম্পানিতে ফোন করে। সাকিব, আমি ডিসিপি সাকিব বলছি। গতকাল রাত 10:30টার মধ্যে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে এক ব্যক্তি 2-3 মিনিট কথা বলেছিল। তার নাম্বারটা আমার চাই। ওপাশ থেকে আপনি একটু অপেক্ষা করুন স্যার, দিচ্ছি। নাম্বারটা নোট করুন, 019। সাকিব, ধন্যবাদ। ফোন কেটে দিই। Connected this number to my device, রবিন। রবিন, ওকে স্যার।
নিশি ভাইয়া, তোর হয়েছেটা কি বলবি একটু? প্রত্যেকটা দিনই অনেক রাত করে ফিরিস, কারণটা কি? সকালে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করছিল তখন নিশি এই কথাটা বলল। সাকিব এমন প্রশ্ন শুনে ভাবাচেকা খেয়ে গেল। বাসার সবাই তাকে সন্দেহ করছে নাকি? অদ্রিতা কি গুলদেবর সাহেব কথা বলছো না কেন? সাকিব মাত্র কয়েকদিন আগে লন্ডন থেকে ফিরেছি। অনেকদিন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি, তাই ওদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে যায়। তানহা মিথ্যা কথা কেন বলছেন? বন্ধুদের সাথে কেউ প্রত্যেকদিন এত রাত পর্যন্ত আড্ডা দেয় না। সাকিব, এই মেয়ে কি সব জেনে গেছে নাকি? সাকিবের মাকে এ কথা বলছিস না কেন? সাকিব, সবাই আমাকে এত সন্দেহ চোখে দেখছো কেন? মা, সন্দেহ না করার কিছু নেই, তোর চলাচল ভালো মনে হচ্ছে না। সত্যি করে সব বল। সাকিব, এতই যদি সন্দেহ হয় আমাকে, তাহলে আমার সাথে একটা লোক লাগিয়ে দাও। কথাটা বলে খাবার খাওয়া বাদ দিয়ে উঠে রুমে চলে গেল। তানহা, মা, আমি দেখছি। কথাটা বলে রুমে চলে গেল। সাকিব রুমে গিয়ে বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তানহা, খাওয়া বাদ দিয়ে উঠে আসা উচিত হয়নি আপনার। এত না রাখলেও পারতেন। সাকিব, তোমার থেকে জেনে সব করতে হবে নাকি? তানহা আবারও শুধু শুধু রেগে যাচ্ছেন। এত রাগ কখনোই ভালো না। সাকিব, জ্ঞান দিচ্ছ? তোমার জ্ঞান আমার লাগবে না। যদি পারো তো রুম থেকে বেরিয়ে যাও। বাসার সবাই জানলো কি করে যে আমি বাসায় রাত করে ফিরি? এটা তো শুধু তুমি জানো। সবাইকে বলতে গেলে কেন? তানহা, রুম থেকে বেরিয়ে যাচ্ছি, তবে এটা জেনে রাখুন কথাগুলো আমি বলিনি। আপনার মা নিজের চোখেই দেখেছে। প্রতিনিয়ত তানহা সাকিব অপমান করে চলে, কিন্তু তানহা সেটা মুখ বুঝে সহ্য করে, কারণ ভুলটা তারই। তাই বলে এভাবে যে তার ভুলের শাস্তি পেতে হবে এটা জানা ছিল না। সাকিব ওকে অনেক ভালোবাসে, কিন্তু ওর প্রতি জমে থাকা অভিমানগুলো এখনো কাটিয়ে উঠতে পারেনি, তাই এমন করে। মা, কই বের হচ্ছিস এখন? কোনো কাজও তো করিস না, তাহলে প্রত্যেকদিন বাসার বাইরে যাস আবার রাত করে ফিরিস? সাকিব, সব বলতে আমি এখন বাধ্য নই, তবে সময় হলে সব জানতে পারবে। এখন আসি, পারলে দোয়া করিও আমার জন্য। কথাটা শেষ করে বাসা থেকে বেরিয়ে এলো। প্রত্যেকদিন এভাবেই চলছে সাকিবের জীবন। প্রায় 1 মাস পর দেশে এখন প্রায় ক্রাইম অনেক কমে এসেছে। তার কারণ সাকিবের টিম। তার টিম ভালোভাবেই কাজ করছে। অনেকটাই সফল তার টিম। হয়তো আরো কিছুদিন পর ক্রাইম আরো অনেক কমে যাবে। সাকিব প্রতিদিনের ন্যায় আজও অনেক রাত করে বাসায় ফিরল। কলিং বেল চাপতেই দরজাটা খুলে দেয় তানহা। সাকিব একটু অবাক হলো না। এ আবার নতুন কি? প্রত্যেকদিন কলিং বেল চাপতেই তানহা দরজা খুলে দেয়, কিন্তু বিষয়টা সাকিব কোনোদিন ভেবে দেখেনি। দুজনে রুমে চলে আসে। তানহা, আপনার খাবার রাখা আছে, খেয়ে নিন। এই মেয়েটা প্রত্যেকদিন ওর জন্য রাত জেগে বসে থাকে খাবার নিয়ে। সাকিবের জন্য নিজেও খায় না, কারণ স্বামী না খেয়ে থাকলে কোনো স্ত্রী খেতে পারে না। তাই ও প্রত্যেকদিন সাকিবের জন্য খাবার নিয়ে অপেক্ষা করে, কিন্তু সাকিব সেটা কোনোদিন উপলব্ধি করেনি। কোনোদিন জিজ্ঞাসা করেনি যে তানহা খেয়েছে কিনা। সাকিব প্রতিদিনের ন্যায় খেতে শুরু করে দিল, কিন্তু হঠাৎ আজ জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে সে খেয়েছে কিনা। সাকিব, খেয়েছো তুমি? তানহা, আপনি খেয়ে নিন। সাকিব, আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা বল। তানহা, আমি খেলেই কি না খেলেই কি, তাতে আপনার কিছু যায় আসবে না। তার থেকে বরং আপনি খেয়ে নেন। সাকিব, আমার অনেক কিছুই যায় আসে, কারণ তুমি আমার স্ত্রী। ওর মুখে এমন কথা শুনে তানহা একটু অবাকই হলো, কারণ তার মুখ দিয়ে স্ত্রী শব্দটা বের হয়েছে। সাকিব, হা করো, তানহার সামনে গিয়ে। তানহা, কেন? হা করে কি হবে? সাকিব, এত কথা বল কেন? যেটা করতে বলেছি সেটা কর। হা করতেই ওর মুখে ভাত খাইয়ে দিয়ে সাকিব। তানহা তো অবাক, সে স্বপ্ন দেখছে না তো। সাকিব, আমার জন্য শুধু শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ নাই, আর কালকে থেকে যেন আর না শুনি যে না খেয়ে আছো। তানহা, আপনি না খেলে আমি খাই কি করে? আমি না আপনার স্ত্রী? সাকিব, সরি এতদিন খারাপ ব্যবহার করার জন্য। আসলে প্রত্যেকদিন অনেক ঝামেলার মধ্যে থাকতে হতো, তাই মাথা ঠিক থাকতো না। কাল সকালে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। তানহা, হুম।
আমি তো সবসময় রেডি হয়ে থাকি। পরের দিন সকালবেলা, সাকিব তাহলে যাওয়া যাক? তানহা হুম। তানহাকে সাথে করে একটা পার্কে নিয়ে আসলো। সাকিব একটু চোখ বন্ধ কর। তানহা কেন? সাকিব করি না, তারপর বলছি। তানহা হুম করলাম। সাকিব পকেট থেকে একটা হীরের একটা আংটি বের করলো, তারপর হাঁটু ভেঙে তানহার সামনে বসে পড়ল। সাকিব এখন চোখ খোলো। তানহা চোখ খুলে দেখলো ওর সামনে হাঁটু ভেঙে বসে আছে সাকিব, হাতে একটা আংটি। সাকিব, আমি তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, সেটা তুমি খুব ভালো করেই জানো। তোমার কাছে বারবার ভালোবাসার কথা বলার পরেও তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ, কিন্তু বেহায়ার মতো বারবার তোমার কাছে ফিরে যেতাম আর অপমানিত হতাম। তবুও ভালো লাগতো। আজ তোমাকে আবারও বলছি, তোমাকে ভালোবাসি তানহা। আমার সাথে বাকি জীবনটা কাটিয়ে দেবে কি? হবে কি আমার জীবনে চলার পথের সাথী? কথা দিচ্ছি কোনোদিন চোখে এক বিন্দু জল আসতে দেব না, দুঃখ কি জিনিস সেটা বুঝতে দেব না। তানহা চোখে জল ফেলতে ফেলতে সাকিবের দিকে হাত বাড়িয়ে দিল আংটি পরিয়ে দিতে। আংটি পরিয়ে সাকিব উঠে দাঁড়ায়। তানহা, তোমাকে অনেক আগে থেকেই ভালোবাসি, কিন্তু কখনো সেটা বলতে পারিনি। তোমাকে বারবার ফিরিয়ে দিয়ে নিজে নিজেই কান্না করতাম। কিন্তু আমি নিরুপায় ছিলাম, আমার পক্ষে তখন প্রেম ভালোবাসা করা সম্ভব ছিল না। তাই তোমাকে ফিরিয়ে দিতাম, কিন্তু তুমি লন্ডন চলে যাওয়ার পর তোমাকে অনেক অনুভব করেছিলাম নিজের হৃদয়ে। তখনও আমি নিরুপায় ছিলাম। হঠাৎ পাশ থেকে অদ্রিতা, নিশি, রাহুল আরো অনেকে বেরিয়ে এসে পার্টি স্প্রে মারতে লাগলো। সবাই হই হল্লো করতে লাগলো। অদ্রিতা, কি আমার কথা ঠিক হলো তো? বলেছিলাম না তানহা তোমাকে ভালোবাসে? সাকিব হুম, ধন্যবাদ। তুমি না বললে আজ এটা সম্ভব হতো না। তানহা, তাহলে আপনাদের সবার কাজ এটা? নিশি, হ্যাঁ ভাবি। তানহা সাকিবের হাত ধরে ওর পাশে দাঁড়িয়ে রইল। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে নিজের কাছে। এমন স্বামী কজনই বা পায়? সে আজ পৃথিবীর সব থেকে সুখী মানুষ, কারণ তার পাশে স্বামী নামক একজন মানুষ আছে। সমাপ্তি।